হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজকে আমরা আলোচনা করব আমরা যে বিগত 1999 থেকে 2020 সাল পর্যন্ত এই 22 বছরের কোশ্চেনগুলো ফিলিমসের WBCS ফিলিমসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। সেই আলোচনা পড়বে আজকে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমরা জানব। তো এই প্রাকৃতিক ভূগোলের আমরা বলেছিলাম যে প্রাকৃতিক ভূগোলের টোটাল 3টা পার্ট হবে। এই প্রাকৃতিক ভূগোলের 3টা পার্টের মধ্যে একটা পার্ট আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আজকে পার্ট 2 আজকে আমরা আলোচনা করব এই পার্ট 2 সম্পর্কে। তো দেখে নিই প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, গোলাকার পৃথিবীর মডেল প্রথম তৈরি করেন কে? গোলাকার পৃথিবীর মডেল কিন্তু প্রথম তৈরি করেন অ্যারিস্টটল। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। অ্যারিস্টটল প্রথম এই গোলাকার পৃথিবীর মডেল তৈরি করেন। আর এখান থেকে আমরা মনে রাখবো টেলিওলজির ধারণা কে প্রথম দেন, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি কার্ল রিটার বা ইমানুয়েল কান্ট। এই দুজন কিন্তু আমাদের প্রথম টেলিওলজির ধারণা দিয়ে থাকেন। এরপরে দেখো রয়েছে জিও সিনক্লাইন। এই জিও সিনক্লাইনের ধারণা দেন কে? জেমস হল ও ডানা। তারপরে দেখো রয়েছে ঢাল অপসারণ মতবাদ। এই ঢাল অপসারণ মতবাদ কিন্তু প্রথম ধারণা দেন হচ্ছে প্ল্যাঙ্ক। এরপরে রয়েছে দেখো কসমোগ্রাফি। এই কসমোগ্রাফির প্রথম ধারণা দেন হচ্ছে হামবোল্ট। এরপরে দেখো রয়েছে জিও স্ট্র্যাটেজিক মডেল, যেটা রয়েছে সেই জিও স্ট্র্যাটেজিক মডেল তৈরি করেন কিন্তু প্রথম ধারণাটা দেন কিন্তু হচ্ছে সাউল কোহেন। ইনি প্রথম এই ধারণা দেন। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন রয়েছে কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীর সর্বশেষ হিমযুগের সূচনা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে টারশিয়ারি যুগে। এই টারশিয়ারি যুগে কিন্তু সর্বশেষ যে হিমযুগ, এই টারশিয়ারি যুগকে বলা হয় সর্বশেষ হিমযুগ। পরবর্তী কোশ্চেনে দেখো কোনটি খাড়ির বদ্বীপ? ক্ষারীয় বদ্বীপ কোনটি রয়েছে এখানে? অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গার বদ্বীপ। এটি হচ্ছে একটি কি ক্ষারীয় বদ্বীপ। পরবর্তী কোশ্চেনে দেখো বায়ুমণ্ডলের নিম্নতম স্তর হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি রয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে কি বায়ুমণ্ডলের একদম সর্বনিম্ন স্তর। এর উপরে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। আর তার উপরে কি রয়েছে? মেসোস্ফিয়ার। তার উপরে রয়েছে কি থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তো দেখো ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে কিছু জেনে নেই। এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত? এখানে রাইট অ্যান্সার হবে ক্রান্তীয় অঞ্চলে যে ভূপৃষ্ঠ থেকে এর কিন্তু উচ্চতা রয়েছে কি 17 কিমি। আর মেরু অঞ্চলে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই আমাদের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা মেরু অঞ্চলে রয়েছে 8 কিমি। আর একে আমরা গড় হিসাবে ধরি, অর্থাৎ গড় উচ্চতা আমরা ধরি 12 কিমি। আর এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যায় তত কিন্তু আমাদের কি হয় উষ্ণতা কমতে থাকে। তাহলে কত উষ্ণতা কমে? এই ভূপৃষ্ঠ থেকে আমরা যত পার কিমি অর্থাৎ 1 কিমি উঠলে উপরে উঠলে কিন্তু আমাদের উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে। আর এই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়? কারণ এখানে ঝড় বৃষ্টি তোমার এখানে হয়ে থাকে, সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি এখানেই হয়, তার জন্য একে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এরপরে এখানকার জেনে নেব যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু 12 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্ট্র্যাটোস্ফিয়ার। আর এখানে কি হয়, এক ধরনের মেঘ দেখা যায় যাকে বলা হয় কি শক্তির জননী মেঘ কিন্তু বলা হয়ে থাকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে এই শক্তির জননী মেঘ দেখা যায়। তারপরে দেখো এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে কি মেসোস্ফিয়ার, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে। আর এই মেসোস্ফিয়ারকে কি বলা হয়? বায়ুমণ্ডলের শীতলতম স্থান কিন্তু এই মেসোস্ফিয়ারকে বলা হয়। আর মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কিন্তু এই মেসোস্ফিয়ারের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়, এটা মনে রাখবে। আর দেখো তারপরে রয়েছে আমাদের অপশন সিতে যেটা রয়েছে আয়োনোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার কত মিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে? 80 থেকে 600 কিমি পর্যন্ত উচ্চতায় কিন্তু এটা রয়েছে। আর ট্রোপোস্ফিয়ার ছিল তোমাদের একদম ভূপৃষ্ঠ থেকে 12 কিমি পর্যন্ত। আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 50 কিমি পর্যন্ত। আর মেসোস্ফিয়ার ছিল কত 50 থেকে 80। আর থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার হচ্ছে 80 থেকে 600 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর এই স্তরের 90 থেকে 160 কিমি পর্যন্ত যে উচ্চতা রয়েছে এই অঞ্চলটিকে কিন্তু আমরা বলি কি ক্যানেলি হেভিসাইড স্তর কিন্তু বলে থাকি এই অঞ্চলটিকেই। দেখো তারও উপরে রয়েছে কোন স্তর? এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের উচ্চতা কিন্তু কত 600 থেকে 1500 কিমি পর্যন্ত কিন্তু উচ্চতা রয়েছে আমাদের এই এক্সোস্ফিয়ারে। পরবর্তী কোশ্চেনে দেখো কোন শব্দে দুন শব্দের অর্থ হলো? দুন শব্দের অর্থ কি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অনুদৈর্ঘ্য উপত্যকা। এই দুন শব্দের অর্থ কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে সস অফ নো গ্রাউন্ড হলো একটি কি মহাসাগরীয় খাত, না আগ্নেয়গিরি, না ঝুলন্ত উপত্যকা, না দ্বীপ? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মহাসাগরীয় খাত। এটি কিন্তু একটি মহাসাগরীয় খাত। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? ভারতের যে পূর্ব স্থান রয়েছে, এই যে পূর্ব দিকের স্থান রয়েছে, এই পূর্ব দিকের স্থানটা অর্থাৎ
কিবিথু হচ্ছে আমাদের একদম পূর্ব দিকের স্থান ভারতের, আর পশ্চিম দিকের স্থান কি রয়েছে, গুহার মোতার। এই যে স্থান দুটো, এই স্থান দুটোর মধ্যে আমাদের সময়ের পার্থক্য কিন্তু 1 ঘন্টা 57 মিনিট, আর এটাকে আমরা গড় 2 ঘন্টা ধরে রাখি, প্রায় 2 ঘন্টা বলে থাকি। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি 1 ঘন্টা 57 মিনিট। আর দেখো এখানকার সব থেকে তোমার উত্তর দিকের স্থানের নাম কি, ইন্দিরাকল। আর সবচেয়ে দক্ষিণ দিকে যে স্থানটা রয়েছে সেটার নাম হচ্ছে কন্যাকুমারী, যেটা হচ্ছে মূল ভূখণ্ডের। আর যদি আমরা একদম ভারতের অন্যান্য দ্বীপগুলো সহ ধরে থাকি, সেই দ্বীপগুলো সহ ধরলে কিন্তু ইন্দিরা পয়েন্ট হচ্ছে আমাদের একদম দক্ষিণতম স্থান। আর তোমরা এখান থেকে জেনে নেবে অক্ষাংশটা কত ডিগ্রি উত্তর থেকে কত ডিগ্রি দক্ষিণে রয়েছে এবং কত ডিগ্রি পূর্ব থেকে কত ডিগ্রি পশ্চিম পর্যন্ত আমাদের এই ভারত বিস্তৃত রয়েছে, সেটা এখানে দেওয়া রয়েছে। তোমরা এটা দেখে নেবে, দেখো রয়েছে। এর পরবর্তী কোশ্চেনে দেখে নিই আমরা। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, কারেওয়ার মতো হিমবাহজ যে ধাপ রয়েছে এটা কোথায় দেখা যায়। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ঝিলাম উপত্যকায়। ঝিলাম উপত্যকায় কিন্তু এই ধরনের হিমবাহ দেখা যায়। আর এখানে দেখো কারেওয়া, এটা কি, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের কাশ্মীর উপত্যকায় কিন্তু প্রাচীন মৃত্তিকায় গঠিত ধাপযুক্ত ভূমিকেই কিন্তু কারেওয়া বলা হয়। আর ঝিলাম নদী ও তার উপনদীগুলি যে রয়েছে এবং হিমবাহের মিলিত সঞ্চয় কার্যের ফলে ইহা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এই কারেওয়াতে কিন্তু কী চাষ হয় সবচেয়ে বেশি, জাফরান কিন্তু এখানে চাষ সবচেয়ে বেশি হয়। পরবর্তী কোশ্চেন দেখো টাইটান। টাইটান হচ্ছে কি, এই টাইটান কিন্তু হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ একটা চন্দ্র। টাইটান হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ একটা চন্দ্র। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র। এখানে দেখো টাইটান সম্পর্কে একটু দেওয়া রয়েছে। টাইটান কি, টাইটান তো একটা হচ্ছে, এই টাইটান হচ্ছে শনি গ্রহের একটা বৃহত্তম উপগ্রহ। এটি সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে কি ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। আবার পৃথিবী থেকে পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই স্তরে এই বস্তুর কিন্তু পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে। টাইটানে কিন্তু আমাদের এক ধরনের তরল পদার্থের কিন্তু সন্ধান পাওয়া গেছে এই আমাদের টাইটানে। পরবর্তীতে দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে, চিত্রকূট চাচাই তারপরে কেটন জলপ্রপাত ড্যাশ রাজ্যে অবস্থিত। দেখো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। কারণ কি, দেখো চিত্রকূট কিন্তু বর্তমানে রয়েছে ছত্তিশগড়ে, কিন্তু এটাকে তখন মধ্যপ্রদেশে আগে ছিল এটা, তাই এটাকে বলা হচ্ছে মধ্যপ্রদেশেই রয়েছে। তাহলে এখানে মধ্যপ্রদেশে দেওয়া রয়েছে, চিত্রকূট হচ্ছে মধ্যপ্রদেশ। আর চাচাই এটা তো মধ্যপ্রদেশেই রয়েছে। কেটন এটাও কিন্তু, এই জলপ্রপাতটাও কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। এগুলো দেখে নিই আমরা। এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। এই চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। আর এটি রয়েছে ইন্দ্রাবতী যে নদী রয়েছে, সেই ইন্দ্রাবতী নদীতে কিন্তু এই চিত্রকূটটি গড়ে উঠেছে। পরবর্তীতে দেখো রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক জলপ্রপাত দেখা যায়। ভারতের কর্ণাটক রাজ্যে কিন্তু সর্বাধিক জলপ্রপাত দেখা যায়, সবচেয়ে বেশি জলপ্রপাত দেখা যায় হচ্ছে কর্ণাটকে। ভারতের প্রশস্ততম জলপ্রপাত কোনটি, ভারতের কিন্তু সবচেয়ে প্রশস্ততম জলপ্রপাত হচ্ছে আমাদের এই চিত্রকূট। তারপর রয়েছে দেখো শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে রয়েছে, শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীতে, যেটা কর্ণাটকে রয়েছে। আর ধুয়াধার জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে, এই ধুয়াধার জলপ্রপাত কিন্তু রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে, যেটা নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। এখান থেকে আমরা জেনে নেব যে চাচাই জলপ্রপাত রয়েছে, এই চাচাই জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে, এটা কিন্তু বিহার নদীর উপর গড়ে উঠেছে। পরবর্তী কোশ্চেনে দেখো, অভিক্ষেপ ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা হয়। যে অভিক্ষেপে ভারতের ম্যাপ যে আঁকা হয় সেটা সবচেয়ে সুন্দরভাবে আঁকা হয়, অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার। ল্যাম্বার্টের কনিক্যাল যে অর্থোমরফিক রয়েছে, এইখানেই কিন্তু আমাদের ভারতের অভিক্ষেপ যে রয়েছে, সেই অভিক্ষেপে ভারতের ম্যাপ কিন্তু সবচেয়ে সুন্দরভাবে আঁকা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, চার্নোসাইট হলো, চার্নোসাইট কি, চার্নোসাইট হলো এক ধরনের কি, এটা হচ্ছে এক ধরনের নীলগিরি নিশ। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তী কোশ্চেনে দেখো, ডিসেম্বরে 2004-এ যে সুনামি ভারতে কিছু কিছু অঞ্চলে ধস করেছে, তার উৎপত্তির কারণ কি, এই সুনামি কেন উৎপত্তি হয়েছিল। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভারতের প্লেটের মায়ানমার প্লেটের নিচে ঢুকে গিয়েই কিন্তু এটা হয়। দেখো এই যে মায়ানমারে, তো দেখো ভারতের প্লেট এবং মায়ানমারের প্লেট বা যে বার্মার প্লেট রয়েছে, সেই বার্মার প্লেটের নিচে ঢুকে গিয়ে ভারতের প্লেট কিন্তু তার জন্য কিন্তু এই সুনামিটা হয়েছিল। আমরা কি জানি, প্লেট রয়েছে, প্লেট সীমানা রয়েছে তিন ধরনের। একটা হচ্ছে অভিসারী প্লেট সীমানা, যেটা পরস্পরের দিকে আসে, সেটাকে বলা হয় অভিসারী প্লেট সীমানা। যেই প্লেট সীমানায় দুটো প্লেট পরস্পর থেকে দূরে সরে যায়, সেটাকে বলা হয় কি অপসারী প্লেট সীমানা। আর একটা রয়েছে যারা নিউট্রাল থাকে, সেটাকে বলা হয় কি নিরপেক্ষ প্লেট সীমানা। তাহলে এইটা কিন্তু হয়ে থাকে একটা অভিসারী প্লেট সীমানার ফলে কিন্তু এটা হয়। অর্থাৎ ভারতীয় প্লেট এবং মায়ানমার প্লেট, এরা যে মাঝখানে সীমানাটা রয়েছে সেটা হচ্ছে একটা অভিসারী প্লেট সীমানা। আর সেখানে কি হয়, ভারতের সুনামি হয় এই প্লেট সীমানা, ভারতের প্লেট মায়ানমারের প্লেটের ভিতরে ঢুকে যাওয়ার ফলে। পরবর্তী কোশ্চেনে দেখো, হিমালয়ের উৎপত্তি হয়। হিমালয়ের উৎপত্তি কেন হয়, দেখো হিমালয়ের উৎপত্তির সময় কি হয়, একটা টেথিস নামে একটা মহীখাত থাকে মাঝখানে, একদিকে থাকে গন্ডোয়ানা ল্যান্ড আর একদিকে কি থাকে আঙ্গারা ল্যান্ড।
এই যে গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড এটা থাকে উঁচু অঞ্চল, আর এই তেতিস মহিকাতটা থাকে কি নিচু অঞ্চলে। এই উঁচু অঞ্চলগুলো থেকে নদী পলি বালি এগুলো এখান থেকে বয়ে নিয়ে এসে কি এখানে ফেলে, তোমার তেতিস মহিকাতে ফেলে। এই ফেলে যখন এই থেকে বয়ে নিয়ে আসে পলিবালিগুলো, তখন কিন্তু এই পলিবালি এসে এখানে পড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা তোমাদের পরবর্তীতে দেখো এখানে কিন্তু এই কোমল শিলাতে একটা তোমার চাপের সৃষ্টি হয়, এবং এই যে এখান থেকে স্রোতটা আসছে, এই যে বালি তোমার নুড়ি কাকড় সেগুলো এসে এখানে একটা চাপ সৃষ্টি করে। এই চাপের ফলে কিন্তু এই অঞ্চলটা ভাঁজ হয়ে গিয়ে উপরে উঠে যায়। এই উঠে যাওয়ার ফলে কী সৃষ্টি হয়, আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, তেতিস জিওসিনক্লাইন থেকে কিন্তু আমাদের হিমালয়ের উৎপত্তি হয়। পরবর্তী কোশ্চেন দেখো, বাংলা বদ্বীপের দক্ষিণ পূর্ব দিককে কি হয়েছে? বাংলা বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে জমি কিন্তু উঠে গিয়েছে, এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কোন কারণে? এই দেখো লাটুরের যে ভূমিকম্প হয়েছে এটা কোন কারণে হয়েছিল? এখানে রাইট অ্যান্সার হচ্ছে পাত সঞ্চালন বা প্লেটের সঞ্চালনের ফলে কিন্তু এই লাটুরের ভূমিকম্প হয়েছিল। পরবর্তী কোশ্চেনে দেখো, সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণ। দেখো সুনামি কি? সুনামি হচ্ছে এক ধরনের সামুদ্রিক ঢেউ, যেখানে আমাদের এই যে ভূমিকম্পের ফলে কিন্তু এই সামুদ্রিক ঢেউটার সৃষ্টি হয়। তো এই সুনামির ফলে আমাদের কি হয়? সুনামির ফলে কী হয়ে যায়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এই সুনামির উৎপত্তির কারণ হচ্ছে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সমুদ্রতলের প্লেটের সঞ্চালন। এই সমুদ্রতলের যে প্লেট রয়েছে এই প্লেটের সঞ্চালনের ফলে সেখানকার যে সমুদ্রের তলদেশটা সাময়িকভাবে কি কেঁপে ওঠে বা ভূমিকম্প হয়, সেই স্থান থেকে ভূমিকম্প হয়, আর এর ফলে কিন্তু সেই সমুদ্রের এক ধরনের স্রোতের সৃষ্টি হয়, সেই স্রোতটাকেই বলা হচ্ছে সুনামি। পরবর্তী কোশ্চেন দেখো, কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কি কৌণিক দূরত্ব। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি, এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি, নিরক্ষরেখার সাপেক্ষে কিন্তু আমরা কোনো স্থানের কৌণিক দূরত্ব, অর্থাৎ কোনো স্থানে যে অক্ষাংশ রয়েছে সেই অক্ষাংশ বলতে আমরা কিন্তু বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব যে বুঝি সেটা কিন্তু নিরক্ষরেখার সাপেক্ষেই করা হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। পরবর্তী কোশ্চেনে দেখো, নিম্নলিখিত কোনটি ভারতীয় যে ভারতের প্রাচীন শিলা দ্বারা গঠিত হয়েছে? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে কিন্তু হিমালয় প্রাচীন শিলা দ্বারা নয়, এখানে আরাবল্লী হচ্ছে কি প্রাচীন শিলা দ্বারা গঠিত। আর এই আরাবল্লী পর্বতকে কি বলা হয়? প্রাচীন ভঙ্গিল পর্বত, আর বর্তমানে এটা কি একটা ক্ষয়জাত পর্বত। পরবর্তী কোশ্চেনে দেখো, যেটা শেষ প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়েছে? বঙ্গোপসাগরে যে একটা ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে তোমার বিশ্লেষণ করা হয়েছে? সেটা হচ্ছে স্যাটেলাইট যে ইমেজারি রয়েছে সেই স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে কিন্তু সেটা বিশ্লেষণ করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।